প্রথমেই জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান। এরপর জানিয়ে দেব ইরানের সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধ কতদিন গড়াতে পারে জানালেন বিশ্লেষক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনীদের কাছে এ বিমান মাত্র 16টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্কতা দেওয়া ও আকাশ নিয়ন্ত্রণের কাজ সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। এই সময় এ বিমানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফিউলিং বিমানও ধ্বংস হয়। অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে বোয়িং E3 সেন্ট্রি মডেলের বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন একাধিক রিফিউলিং বিমানের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমান উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশো কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমান ও মিসাইল শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে। এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র 16টি বিমান ছিল, যেটির পরিমাণ কয়েক দশক আগে ছিল প্রায় 30টি। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে E3 সেন্ট্রি ফ্লিটের বিমান সহজে রিপ্লেস করা যায় না, আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে E7 ওয়েজটেইল বিমান, যেগুলোর এক একটির দাম $700 মিলিয়ন। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনাটি কোনো পূর্ণাঙ্গ অগ্রাসন বা দখলদারিত্ব নয়, বরং বিশেষায়িত বাহিনী বা স্পেশাল অপারেশনস ফোর্সেস এবং সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে ঝটিকা অভিযান বা রেইড চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে 4000-এরও বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 82তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাশুট সেনারাও প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং প্রয়োজনে আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই অভিযান যুদ্ধের একটি নতুন ধাপ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরু হওয়ার সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তারা। অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্ং দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত অর্থের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে। অভিযানের মেয়াদ নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন প্রতিরক্ষা দপ্তরের কাজ হল সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা, যাতে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্ট প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিকল্পনার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যেই স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 300 জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে বিবিসি ও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে পেন্টাগন ও হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলেও চূড়ান্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তাদের ওয়েবসাইটে ইরানে পরিচালিত সামরিক অভিযানের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেখানে হামলার সংখ্যা, ব্যবহৃত অস্ত্রের ধরন এবং লক্ষ্যবস্তুর প্রকৃতি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র পর্যন্ত তালিকাভুক্ত করা হচ্ছে। তবে এই প্রকাশিত তালিকার বাইরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য অজানা রয়ে গেছে। নির্দিষ্ট কোনো স্থাপনায় হামলা হয়েছে, কী ধরনের গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, বা অভিযানের কার্যকারিতা মূল্যায়নে ব্যবহৃত ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট বা BDA এর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সামরিক বাহিনী সাধারণত রণক্ষেত্রের পূর্ণাঙ্গ তথ্য বা উপগ্রহ চিত্র প্রকাশ করে না, এটি প্রত্যাশিত। তবে বিশ্লেষকদের মতে এই তথ্য অস্বচ্ছতার পেছনে আরেকটি বাস্তবতা রয়েছে। কেবল আকাশ হামলার মাধ্যমে সীমিত সাফল্যের বেশি অর্জন করা কঠিন। ওয়াশিংটন ভিত্তিক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ও আকাশ যুদ্ধ বিশেষজ্ঞ ড কেলি গ্রিকো ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসকে সেন্টকমের তালিকাভুক্ত লক্ষ্যবস্তুর হামলা আকাশপথের সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলছে।
এই সীমাবদ্ধতার কারণেই বারবার বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থলসেনা মোতায়েনের প্রসঙ্গ সামনে আসছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা এবং জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার কথা বলেছেন, বাস্তবে মার্কিন স্থলবাহিনী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উপস্থিত। গ্রিকোর মতে 2টি ম্যারিন এক্সপেডিশনারি ইউনিট প্রায় 5,000 সেনা মোতায়েনের সিদ্ধান্তই পরিস্থিতির গুরুত্ব বোঝায়। নিউ ইয়র্ক টাইমস জানায়, পেন্টাগন অতিরিক্ত প্রায় 2,000 প্যারাট্রুপার মোতায়েনের নির্দেশ দিয়েছে, যারা ইমিডিয়েট রেসপন্স ফোর্সের অংশ হিসেবে 18 ঘণ্টার মধ্যে যে কোনো স্থানে পৌঁছতে সক্ষম। সব মিলিয়ে ইরান কেন্দ্রিক এই অভিযানে বর্তমানে প্রায় 50,000 মার্কিন সেনা নিযুক্ত রয়েছে। তবে স্থলবাহিনীর সম্ভাব্য লক্ষ্য কী হবে, সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে উঠেছে আরেকটি উদ্বেগ, যাকে বিশ্লেষকরা ইরানি ফাঁদ হিসেবে উল্লেখ করছেন। একই সঙ্গে এমন যুদ্ধে মার্কিন জনগণের অনীহাও নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল ক্রাফট কোরের সিনিয়র রিসার্চ ফেলো উইলিয়াম হার্টুং বলেন, ইরানে স্থল অভিযান শুরু হলে ইরাক যুদ্ধ তুলনামূলকভাবে অনেক সহজ বলে মনে হবে। ড. গ্রিকোর মতে মধ্যপ্রাচ্যে আরেকটি স্থলযুদ্ধে মার্কিন জনমত, এমনকি ট্রাম্পের সমর্থকরাও সমর্থন দেবে না। তিনি বলেন, গত 2 দশকে ইরাক ও আফগানিস্তানে প্রাণহানি, বিপুল ব্যয় এবং কৌশলগত ক্ষতির অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে ক্লান্ত করেছে। যুদ্ধবিরোধী অবস্থান নিয়েই ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, এটিও গুরুত্বপূর্ণ বাস্তবতা। বিশ্লেষকদের মতে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের 2টি প্রধান লক্ষ্য থাকতে পারে, যার উভয়ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথমটি হল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা। তবে গ্রিকোর মতে ইরান দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনী সহজেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এমনকি দ্বীপটি দখল করা গেলেও ইরান তাদের সামরিক সক্ষমতা স্থলভাগের গভীরে সরিয়ে নিয়ে দীর্ঘ উপকূল জুড়ে পাল্টা হামলা চালাতে পারে, যা সংঘাতকে আরও জটিল করে তুলবে। দ্বিতীয় সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করা বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে নেওয়া। যদিও আকাশ হামলায় এসব স্থাপনা সাময়িকভাবে অচল করা সম্ভব, তবে সম্পূর্ণ ধ্বংস বা পুনর্গঠন রোধ করা কঠিন, যা স্থল অভিযানের পক্ষে যুক্তি তৈরি করে, কিন্তু একই সঙ্গে ঝুঁকি ও ব্যয় বহুগুণ বাড়ায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ শক্তির আধিপত্য সত্ত্বেও ইরান টিকে থাকার পেছনে রয়েছে তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশল। ড. গ্রিকোর মতে ইরানের লক্ষ্য প্রতিপক্ষকে সরাসরি পরাজিত করা নয়, বরং দীর্ঘমেয়াদে ক্লান্ত করে ফেলা। এই কৌশলে আক্রমণকারী পক্ষকে প্রতিটি মোবাইল লঞ্চ সিস্টেম খুঁজে বের করতে হয়, যেখানে প্রতিরক্ষাকারীর জন্য অল্প কিছু অস্ত্র গোপন রাখাই যথেষ্ট। অর্থনৈতিক দিক থেকেও এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল। হার্টুং বলেন, কয়েক হাজার ডলারের ইরানি ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে, ফলে ব্যয়ের ভার দ্রুত বাড়ছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ড. গ্রিকো ও তার সহকর্মীরা হাইব্রিড এয়ার ডিনায়াল ধারণা তুলে ধরেছেন। এর লক্ষ্য আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণ করা নয়, বরং প্রতিপক্ষের জন্য সেটিকে অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ করে তোলা। এই কৌশলের অংশ হিসেবে সস্তা ড্রোন দিয়ে বিমানবন্দর অচল করা, সমুদ্রপথে বিঘ্ন ঘটানো এবং বেসামরিক জীবনে অস্থিরতা সৃষ্টি করে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা দুর্বল করা ইরানের পক্ষে পরিকল্পনার অংশ। পেন্টাগনের তথ্য গোপন রাখা এবং ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়েও সমালোচনা রয়েছে। হার্টুংয়ের মতে পরিস্থিতিকে সহজ মনে করলেও বাস্তবে এটি একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান কিভাবে মার্কিন প্রযুক্তির মোকাবিলা করছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী হবে? গ্রিকোর মতে দুর্বল ইরান মানেই অনুগত ইরান নয়, বরং টিকে থাকা শাসন ব্যবস্থা আরও কঠোর এবং পারমাণবিক সক্ষমতার দিকে ঝুঁকতে পারে। আব্রাহাম অ্যাকর্ডস, যুক্তরাষ্ট্র ইসরায়েল নিরাপত্তা সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য নিয়ে যখন গভীর আলোচনার প্রয়োজন, তখন তাৎক্ষণিক রাজনৈতিক লাভের আশায় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই সংঘাতে জড়িয়ে পড়ছে। গ্রিকোর মতে যুদ্ধোত্তর কৌশল নিয়ে স্পষ্ট পরিকল্পনার অভাবই বর্তমান নীতির সবচেয়ে বড় দুর্বলতা।